হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগ। সবাই কীরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ফাইনালি তোমাদের অনেক দিনের ইচ্ছে আমি আজ পূরণ করতে চলেছি। পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে। মানে বাথরুমটা শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। আর আরও একটা দারুণ জিনিস এসেছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব ব্লগে। তো চলো তাহলে বাথরুমটা দেখাই তোমাদের। সেই দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি আজকে বাথরুমটা আমি তোমাদের দেখাচ্ছি। আর সামান্য কিছু কাজ আছে, যেটা হয়ে গেলেই আমরা ব্যবহার করতে পারবো। সেই গত 3 দিন থেকে বাথরুমের সিরিজ চলছে। আসলে ব্লগগুলো বড় হয়ে যায় বলে ব্লগগুলোকে এডিট করে কেটে কুটে দেওয়া হয় আর কি। তো তার জন্য বড় হয়ে যাচ্ছে। তো আজকে ফুল দেখিয়ে দেবো। মানে বাইরেও আমাদের টাইলস লাগানো হয়ে গেছে, বাইরের থেকে পুরো পুরো বাথরুমে টাইলস লাগানো হয়ে গেছে। কেমন লাগছে কি না সেটাও দেখিয়ে দেবো। আর একটু আগে তো তোমরা আর দেখতে পারবে যে আমাদের বাথরুমের জন্য আরও নতুন নতুন জিনিস নিয়ে আসা হয়েছে। চলো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আচ্ছা বাবা, ভাত খাইনি, আমরা সবাই ভাত খেয়েছি। তো চলো বাথরুমের কাজটা তো টাইলস আজকে পুরো লাগানো হয়ে যাবে আমার মনে হয়, হবে না গো? দেখা যাক কত দূর এখন জামাই হয়ে যাবে আজকে, আর অল্পই তো। সিদ্ধ ভাত কিন্তু এখন তো তখন তো দেখতেই গেলাম 2টার দিকে কে সিদ্ধ ভাত খায়? অল্প দাও। যাই হোক, কাল থেকে কিন্তু তোমরা এই ড্রেস পরে এই একই দিনের ভিডিও দেখছো। ওই যে বললাম ভিডিওগুলো অনেক বড় হয়ে গেছে, আর ভিডিও কিছু জমেও গেছিলো। তো এই যে আলু সিদ্ধ আর হচ্ছে শুটকি মাছ দিয়ে খেতে দিল। যাই হোক, আমি তো সকালে ওই যে গরম ভাত বাসি তরকারি দিয়ে খেয়েছিলাম, সাথে একটু আলু সিদ্ধ নিয়েছিলাম। আমিও খেয়েছি, আয়ুষও খেয়েছে, মা খেয়েছে। মা খেয়ে দিয়ে কিন্তু চলে গেছে বাপের বাড়ির উদ্দেশ্যে। তোমরা তো আগের দিনের ভিডিওতে দেখতেই পেয়েছিলে। তো তারপরে আয়ুষের বাবা একটুখানি কাজে গেছিলো, ওরও ব্যাংকে দরকার ছিল। মা চলে যাওয়ার পরে মাকে এগিয়ে দিয়ে ও আবার একটু ব্যাংকে গেছিলো দরকারে। তো সেগুলো করে এসে যে ওর একটু লেট হয়ে গেল খেতে। তো এখন কিন্তু দুপুর 2টো বাজে। আজ আমাদের সকালে খাওয়া দাওয়া হয়েছে বলে এই দুপুরের মাংসটাও আমরা খুব লেট করে করছি আর কি, মানে আস্তে আস্তে। আর তার মধ্যে ধরো সংসারের শুধু কাজ তো থাকে না, এটা সেটা তো নানান কাজ থাকেই, তাই একটু লেট হয়ে গেল। আমি মাংস রান্না করতে এসেও আমার 2টো ভিডিও পোস্ট করার ছিল, সেই 2টো ভিডিও পোস্ট করলাম, তো একটুখানি লেট হলো। এবারে আলু কাটতে কাটতে খুশ করে ফেলেছে পটি, মানে ওর তো একটু পটি হচ্ছে তোমাদের বললাম। তো সেটাকে আবার পরিষ্কার করে খেতে নিয়ে বমি করেছে অল্প, আবার পটিও করেছে। ওষুধ খাচ্ছে, ওষুধ খেলে ডাক্তার বলেছে পটি শক্ত হয়ে গেলে আর খাওয়াতে না, শক্ত হয় আর খাওয়াই না, আবার একদিন পর আবার যেইকে সেই হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো কালকে কিন্তু এই যে আলুগুলো এনেছিল একদম 1 বস্তা বলতে পারো। মানে আমাদের এখানে আলুর দাম কম এখন বর্তমানে, তাই সবাই কিন্তু কিনে রাখছে বেশি করে, সবার ঘর লোড করে রাখবে এরকম করে। আর মাটিতে রাখে, মাটিতে আলু রাখলে বেশ ভালো হয়, মানে পচে না সহজে। আলুর দাম যেহেতু কম, তাই যে পারছে যত বেশি আলু কিনে রাখছে, আলু আর পরে কিনতে হবে না। জানি না কমাস যাবে আমাদের এই আলু। আলু ভাজা তো আমাদের বাড়িতে একটা রোজকার সবজি হয়ে গেছে। আলু ভাজা আয়ুষ এত পছন্দ করে, সবাই পছন্দ করে, আমিও করি, আয়ুষের পাপাও করে, আয়ুষও করে। কিন্তু তাই বলে আমাদের আবার ডেইলি প্রয়োজন পড়ে না। আর আয়ুষের যদি ডেইলি দাও, ও এতেই খুশি। আর একটা সময় ছিল আয়ুষ একদম আলু সেদ্ধ মানে আলু ভাজা খেতে চাইতো না। তো আজকে বাথরুম হওয়ার খুশিতে বড় বড় করে মাংসের ঝোল, পাঁঠার মাংসের ঝোল, বড় বড় পিসের লাল লাল ঝোল আজকে খাবো। তো বাথরুম তো আজকে হয়েই যাবে, কিন্তু খালি ওই একটু বাকি থাকবে, আবার মানে টাইলস লাগানো হয়ে যাবে। তো চলো এটাই বানাই, বেলা কিন্তু অনেক হয়ে গেছে। ভাবলাম রান্না করব আমি, তো যেহেতু আমাদের মেন শেফ চলে এসেছে, তো ভাবলাম রান্না করো তুমি। দেখো আলুগুলো বড় বড় করে দিয়েছি, ভাজা করছি। আর এখন আমি মশলাটাকে রেডি করব। রসুন এইটুকু কাটা হয়েছে, আর মানে বাস আরও কিছু করতে হবে। রসুন আর গোটা রসুন দেবো, টমেটো এগুলো দিয়ে। চলো, আর শুকনো লঙ্কা, আজকে মাংসের শুকনো লঙ্কা বাটা লাল লাল করে লম্বা। তো ওইদিকে এবার আলুটাকে ভাজা করছে, আর আমি এদিকে মশলাটা করে নেব। আর ওকে বললাম মাংসটা তুমি ভাজো ততক্ষণে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার ও আলুগুলো তুলে দিচ্ছে। দেখো সুন্দর করে ভাজা হয়েছে। আরও কয়টা আলু দিতে লাগতো বোধহয় এটা। ফোড়ন দিয়ে দিল পেঁয়াজ, শুকনো লঙ্কা, জিরে, তারপর টমেটো, গোটা রসুন দিয়ে এবার মাংসটাকে দিয়ে দিল। আজকে কোনো কষা মাংস হবে না, আজকে লাল ঝোল হবে। পেঁয়াজ পুড়ে গেল তাড়াতাড়ি, রান্ধনি টাক পুড়ি যায় তোমার। দেখো টাকটা তেমন রোদ করছে, সেই চিরিক চালাক করতেছে। আজকে আমাদের রান্না করতে কপাল ফেটে যাচ্ছে, এত রোদ এত রোদ। এই রোদটাই চেয়েছিলাম রান্না করার সময়, যাতে এই রোদটা থাকে,
কিন্তু গরমের দিনে তো খুব কষ্ট হবে, শীতের দিনে ঠিক আছে। সমস্ত মশলা রেডি করলাম, এবার আমি বাটবো। ও মাংসটা ভাজা করতে হবে। মশলাটা যেহেতু বাটা হয়নি, ও কিন্তু রান্নার কড়াই বসিয়ে দিয়েছিল। মাংসটা ভাজা হতে হতে আমি যে মশলাটা এবারে বেটে দিচ্ছি। একবার মশলা বাটি, একবার দেখি আজকের মাংসটা যে কী জঘন্য হবে তোমাদের কি বলবো আর। মানে আমাদের জীবনে প্রথম এমন মাংস বানানো হলো। এনেছি বড় বড় পিস খাসির মাংস, বুঝতেই পারছো। ওটা যে প্রেশারে সিদ্ধ দিব সেইটা আমার মাথায় ছিল না। তো প্রেশারে সিদ্ধ না দিয়ে কড়াইতেই আমরা বানাচ্ছি নর্মালি। আমরা তো প্রেশারে খুব একটা মাংস খাই না, তোমরা জানোই। মাংসটা কষা হচ্ছে দেখো, তাও একটু লাল কালার দিলে ভালো হতো না। মাংসে দিয়ে দিল আলু, এখন দিয়ে দিবে জল। তারপরে দিয়ে দেবে জল। লাল লাল হবে না বন্ধুরা, কেন বলো তো? কাশ্মীরি লঙ্কা নেই। যতই শুকনো লঙ্কা বেটে দেই, কাশ্মীরি লঙ্কা থাকলে একটা লাল লাল আসে এগুলো। শুকনো লঙ্কা দিলে খুব খেতে খাওয়া যাবে না। মাংসটা এত কষ্ট করে পরিশ্রম করে বানানো হয়েছে, কিন্তু মাংস যে আজকে কী হবে। আজকে সবথেকে বড় কথা, বাথরুম হওয়ার খুশিতে মাংস আনা আর মাংসের ঝোল, মানে মাংস রান্না করা। কিন্তু এই মাংস যে কী হয়েছে কী বলবো। দেখো এত সুন্দর করে ফুটছে, রান্না করছি, গোটা বাড়ি গন্ধে মমো করছে, কিন্তু মাংস টেস্ট হয় তো না। এই যে দেখো সুন্দর রান্না হয়ে গেছে, তোমাদের ব্যাক ক্যামেরায় চলো দেখাই। এই যে দেখো মাংসের ঝোল, লালটা আর হলো না, এই যে ইসের জন্য, লঙ্কার গুঁড়ার জন্য। আয়ুষ বলে একদিনেই সাইকেল চালানো শিখে গেছে, এখন বলে আমাকে দেখাবে। চলো তো তোমাদেরও নিয়ে যাই, দেখি কেমন শিখলো। বাবান শিখিয়ে দিয়েছে ওকে, মানে নীলাদ্রি। চলো, নীলাদ্রি তো আগের থেকেই পারে, ওকে তো সাইকেল দেই নেই এতদিন। দেখি, আর এই যে আরেকজন দেখতে যাচ্ছে ঘুম বাদ দিয়ে। চলো চালা। ও বাবা, একদিনে আয়ুষ সাইকেল চালানো শিখে গেছে। একদিনে শিখে গেলাইলো। হ্যাঁ, নাম নাম। এই তো পারে, তুই শিখাইতে পারছিস দাদাকে, সেই সেই সুন্দর গাইড করছিস। মানে পুরো গাইড করেছে আমাদের এই যে নীলাদ্রি। এত সুন্দর গাইড করেছে একদিনে। ও পড়ছে নাকি? ওরে পড়ে নাই? এত সুন্দর বাবান গাইড করছে, কি সুন্দর শিখে গেছে আয়ুষ। আমিও বোধহয় একদিনে শিখি নাই চালানো। একেবারে যখন আনছে না এম করে, ও ব্যথা পাই ব্যথা পাই, মানে ইয়েতে বলে লাগে পার ফাঁক করলে, না উঠির পায় না কিছু। তো আয়ুষ তো খুব সুন্দর সাইকেল চালালো, দেখতেই পারলে। আর এখানে দেখো টাইলসের কাজ হচ্ছে, এটা রাত্রেবেলাও করছে আর কি, মিস্ত্রিরা রাত্রেবেলাও কাজ করে যেহেতু কনটাকে। আবার একটা ভুল করেছে, দেখো নিচের টাইলসটা একদম আলাদা লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি এনেছি এই গোল্ডেন কালারের টাইলসটা এই বাইরে লাগানোর জন্য, কিন্তু ওরা আবার আলাদা করেছে। তাই খুব রাগ হয়েছি আজকে আমি। রাগ হয়ে আমি বলছি আমার টাইলস খুলে দিতে হবে। ওই যে দেখো খুলে দিয়েছে। তো চলো, সন্ধে হয়ে গেছে, মিস্ত্রিরা তো চলেই গেছে। এবারে আমি আমার বাথরুমটা তোমাদের দেখাবো, ঠিক আছে? পুরো অগোছালো হয়ে আছে, তো একটু অগোছালো হয়ে আছে আমাদের বাড়ি ঘর সব কিছুই। বাথরুমের কাজ যতক্ষণ না হচ্ছে কিছুই গোছাতে পারছি না। তো মিস্ত্রি তো আসছে, তার জন্য খুবই অসুবিধা হয়ে যাচ্ছে, মানে গোছাতে আর কি। তো রেগুলার যতদিন না কাজ হচ্ছে, বারান্দায় টাইলস লাগানো হবে, তারপরে আবার কোন দিন ভিতরের ঘরটা কাটা হয়, তারপরে উপরে ঘর যদি করা হয়, তো এগুলো নিয়ে একটু চিন্তায় আছি আর কি। তো চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে? তোমাদেরকে দেখাই যে কীরকম আমাদের বাথরুমটা হলো। তো বন্ধুরা, এই হচ্ছে ফাইনালি আমাদের ডিজাইন। তো চলো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ফাইনাল বাথরুম, ঠিক আছে? দরজাটা এখনো যদিও বা লাগেনি, সব ওই কাজগুলো একদিনেই হয়ে যাবে আশা করি। দেখি মিস্ত্রির তো খবরই পাওয়া যায় না, কোথায় তাকি কথা বলছি, মিস্ত্রির তো খবরই পাওয়া যায় না, মানে এত লেট করে আসে। তার জন্য নাহলে বাথরুমটা কবেই হয়ে যেত। পুরো বাথরুমের সিরিজ চলছে, আমি তোমাদের বললাম। জানি না এই বাথরুমের সিরিজ কতদিন চলবে। যত নতুন নতুন জিনিস আসবে আমি সব তোমাদের ব্লগের মাধ্যমে দেখিয়ে দেবো। এই হচ্ছে আমার বাইরের ডিজাইনটা, অসম্ভব সুন্দর। ধুলো বাবা, ধুলো যার জন্য গ্লেজটা একটু কম মারছে, বাট এই টাইলসটা কিন্তু ভীষণ গ্লেজ। এটা দুই পাশে আমি লাগিয়েছি, দেখো কীরকম লাগছে, ভীষণই সুন্দর কিন্তু।
পুরো আমি লাগিয়ে দিচ্ছি। আর এখানে একটা জর্জাটা লাগবে, আর টাইলস মিস্ত্রির আরও কিছু কাজ আছে। এই যে এখানে টাইলস শর্ট পড়েছে, এখানে পড়েছে, তো এটা আমরা এই যে বারান্দার টাইলস পুরোটা লাগানোর পর তারপরে যদি বারান্দাতে শর্ট পড়ে তো একবারে নিয়ে আসবো, ঠিক আছে? তার জন্য এই জায়গাটা খালি রাখা আছে। তো দারুণ দারুণ গ্লেজ, তোমাদের একটু দেখাই ক্লোজ। এই দেখো টাইলসটা, জাস্ট দেখো পুরো গোল্ডেন গোল্ডেন। এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে, যে গোল্ডেনের কিন্তু একটা গোল্ডেন ফিনিশ পুরো, ঠিক আছে? চলো এবারে বাথরুমটার ভেতরে দেখাই। এত ধুলো জুতো না করলে হবে না। তো দেখো দরজা দিয়ে ঢুকে এই হচ্ছে আমার পুরো বাথরুমের লুক। মানে কি যে দারুণ লাগছে, তোমাদেরকে কি বলবো। সেই মানে ঘর যখন বানিয়েছিলাম যেই খুশিটা পেয়েছিলাম, ঠিক সেই খুশিটা যেন আবার পেলাম আর কি, বুঝতে পারলে? আবারও সেই খুশিটা পেলাম বাথরুম করার পর। আমার এতটা ভালো লাগছে। তো অনেক কষ্টের অনেক পরিশ্রমের টাকার বাথরুম, ঠিক আছে? পুরোটা এখন টাইলস বসানো হয়ে গেছে আমাদের। এই পাশ, তারপরে এ পাশ, কেমন লাগছে বলো? অ্যাডজাস্ট ফ্যানও আনা হয়ে গেছে, ঠিক আছে? এ পাশ ও পাশ দেখো, এই জায়গাটা একটু উঁচু রাখা হয়েছে, এখানে ওয়াশিং মেশিন রাখবো, পয়েন্ট করা হয়েছে ওয়াশিং মেশিনের জন্য। আর এই হচ্ছে, আর এখানে একটা দারুণ জিনিস আসার কথা, সেটা আসলে পরে দেখাবো তোমাদেরকে। আর এটা হচ্ছে না সরি, এখানে গ্লিজারের লাইন বসানো হয়েছে, শীতের দিনে, শীতের আগে গ্লিজার বসাবো। আর এখানে হচ্ছে আমাদের সমস্ত বাথরুমের লাইট, ঠিক আছে? সমস্ত বাথরুমের লাইটের সুইচ এখানে থাকবে। প্লাস হচ্ছে ওই যে আমাদের কমোডটা একটু কম দামের মধ্যেই এনেছি, এটা আমাদের ভুল বলতে পারো, পরে পস্তাচ্ছি এনে। তো যাকে, আর এখানে কিছু টাইলস আমাদের আছে। আর এখানে এটা হচ্ছে বারান্দায় লাগাবো, পরে তোমাদের দেখাবো। আর এই জায়গাটা একটু ডাউন আছে, স্নানের জায়গাটা, এটা তো আমাদের স্নানের। আর দেখো আমাদের হ্যান্ড শাওয়ার ইউজ করা হবে, কারণ আমাদের ছাদটা একটু নিচে হয়ে গেছে, তার জন্য। তো আমরা উপরে কোনো শাওয়ার দিতে পারবো না, হ্যান্ড শাওয়ার ইউজ হবে। আর নল টল তো যা আছে থাকবেই। তো এখান থেকে দেখো পুরো বাথরুমটা কেমন লাগছে। এই হচ্ছে আমাদের পুরো বাথরুম ফাইনালি। চলো তোমাদের আজকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো আজকের ভিডিও সবাই অবশ্যই কমেন্ট করো। আর আরও বুদ্ধি দিও মাথায়, বাথরুমে আরও কী লাগানো উচিত নয়। আমার ইচ্ছা আছে বাথরুমটাকে একটু ডেকোরেশন করার, সেগুলো তো করবোই, তোমার সাথে শেয়ারও করবো। তো হয়ে যাচ্ছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। দাঁড়াও কোথায় যাও? আমার রাতের রুটিনগুলো তো তোমরা দেখোই না। দেখো বিছানার কি অবস্থা করেছে। বাজে এখন রাত 10টা, সরি 10:30। সবাই ঘুমিয়ে পড়েছে। আয়ুষের বাবা একটা কীর্তনে গেছে প্রসাদ খেতে। তো কেউ নেই এখন আপাতত আমার সামনে, যে একটুখানি ছেলেটাকে ধরবে। ছেলেটা যে পুরো মানে পাতলা পটি করে একদম বিছানায় ল্যাটাপাটা করে দিয়েছে। মানে ওকে ধরবো না আমি, মানে কী যে এই মুভমেন্টটা যে কী ছিল আমি জানি। হ্যাঁ, বেশ কয়েকদিন থেকে হচ্ছে। একটু ভালোভাবে ধরো আমি কলের পাড়ে নিয়ে যাই, দিনের বেলা হলে কেউ একজন ধরে, আমি পরিষ্কার করি, হ্যাঁ ধুয়ে দেই। কিন্তু এখন তো সেটা হওয়ার নয়, একাই সমস্তটা করলাম। কি করলাম বলো তো, যেহেতু ওকে ছেড়ে দিলেও দৌড় মানে ছুটে যায় আর কি, হামাগুড়ি কাটে, তাই ওকে ছেড়েও আমি ওয়াইপসটাও নিতে পারছিলাম না, এমন একটা ব্যাপার। নিচে বসিয়ে রাখলে নিশ্চিন্ত, কিন্তু নিচে বসিয়ে রাখলেও তো ঠান্ডা লাগবে। তো কী করবো ভাবতে পুরো বেড কাভার যেহেতু ল্যাটাবাটা করেছে, তাই বেড কাভার দিয়ে আগে নর্মালি উপর দিয়ে মুছেছি। মোছার পর তারপরে কোলে নেওয়া যায়, তারপরে কোলে নিয়ে আমি আর কি ওয়াইপস এনে পুরোটা পরিষ্কার করে ওকে একদম কি বলে তোমার ওই অলিভ অয়েল দিয়ে ভালো করে ম্যাসাজ করেছি, যেহেতু খালি গায়ে ছিল, পুরো গা ঠান্ডা হয়ে গেছে। অলিভ অয়েল দিয়ে ম্যাসাজ করে, সর্ষের তেলটা ছিল না হাতের কাছে, অলিভ অয়েল ছিল, আমি ওটা দিয়ে ওকে মেখে দিয়েছি। জানি না বাচ্চাদের অলিভ অয়েল দেওয়া যায় নাকি, তবে আমি ম্যাসাজ করলাম আজকে হাতের কাছে পেয়ে, মানে উপায় ছিল না, ওর গাটা এত ঠান্ডা হয়েছিল, আমার জানি ঠান্ডা লেগে যাবে। তো ম্যাসাজ করে ওকে জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়ে, হাগিস পরিয়ে দিয়ে, একদম রাতের হাগিস পরিয়ে দিয়েছি। ছেলে খেতে খাওয়ার পরেই আর কি পটি করেছে। তো এই যে সমস্ত বিছানা দেখো কোন ক্যাপাসিটিতে আমি ওকে মানে কাজগুলো সারলাম। প্রথমে পুরো মুছে পরিষ্কার করে ওকে নিচে হালকা একটু বসিয়েছি। না বসালে তো আমি বিছানাটাও পেতে দিতে পারবো না, আর নিচে বসালে নিশ্চিন্ত, আর বিছানায় বসালে মানে 2 সেকেন্ডও তুমি ওর সামনের থেকে সরতে পারবে না, এমন একটা ব্যাপার। তাই নিচে বসিয়ে মোবাইলটা দিয়েছি। এক হচ্ছে খাওয়ার সময় মোবাইল দেই, আর এই যে
যখন একটু ব্যস্ত 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 থাকলেও অবশ্য পিসি নেয়, ওকে মোবাইলটা খুব একটা দেওয়া হয় না, ওই খাওয়ার সময় লাগে, নাহলে খেতেই চায় না, এমন একটা। তো এখন যেহেতু কেউ নেই, তাই এই যে মোবাইলটা চালিয়ে দিয়েছি, ওই পাশে বালিশ দিলাম আর দেখছি বারবার, দেখে এই যে ঘর দুয়ারগুলো ঝাড় দিচ্ছি, তারপর আবার ফিনাইল দিয়ে মুছবো। পুরো বিছানায় পড়েছে তো পড়েছে, আবার আমি অল্প মুছে নিলাম মানে কাপড় দিয়ে, আবার ভালো করে মুছতে হবে। তো মুছে এই যে আমি কিন্তু ঝাড় দিচ্ছি আর কি। নিচেও পড়েছে, বিছানাতেও পড়েছে, এমন আর কি অবস্থা। নিচে পড়েছে কেন, আমি ফট করে তুলে ফেলেছিলাম, তখন নিচে পড়েছে। বুঝতেই পারছো যাদের হয় বাচ্চাদের, তাই না? তো এই হচ্ছে আমার রাতের রুটিন, প্রায় দিনই হচ্ছে এখন এরকম। আর বেশিরভাগ সময় রাতেই আমি ঘর দুয়ার গোছাই আর কি, তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয় না। তো ভাবলাম চলো আজকে সময় সুযোগ দুটোই আছে, তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি যে সারাটা দিন আমার কি কাটে। তোমরা কিন্তু আমার এই যে 3 দিনের ব্লগ, 3টা ব্লগ দেখলে, শুধু এই একদিনেরই ব্লগ দেখলে কিন্তু তোমরা মনে করো যে এই নাইটি পরেই ছিলাম, মাংস রান্না করেছিলাম, আগের দিন ব্লগে মাংস দেখিয়েছিলাম, এই আর কি। আর হ্যাঁ, আজকেও মিস্ত্রিরা কি করেছে, কাজে গন্ডগোল করেছে। দেখো কি অবস্থা হয়ে আছে চুল। কিনেছি একটা হেড ম্যাসাজার, হ্যাঁ কিনেছি একটা হেড ম্যাসাজার, জামা কাপড় চেঞ্জ করে নিলাম, কিনেছি একটা হেড ম্যাসাজার। দেখো মাথা তেল দিলাম, দিয়ে এখন ম্যাসাজ করছি আমি। এই যে এটা তোমাদের যদি লাগে অবশ্যই বলো, আমি ট্যাগ করে দেবো প্রোডাক্টটা। এতটা ভালো, এই যেখানে টিপ দেওয়ার পর এখানে একটা লাইট জ্বলবে, আর এই যেমন মাথা যদি খুশকিও থাকে না, সব বেরিয়ে যাবে। এত সুন্দর করে ম্যাসাজ করে আমি পাগল হয়ে যাচ্ছি জানো। মাথা ব্যথা আর ঘাড় ঠাড় সব কিছু একদম চোখ বন্ধ হয়ে যায়। কি আরাম, মানে এমন আরাম কেউ দিতে পারবে না, এত আরাম। তো যাকে যেটা বলছিলাম, মিস্ত্রিদের আজকেও কাজে গন্ডগোল করেছে। টাইলসটার নিচে যে ফাঁকা দেখছো সেখানে অন্য একটা টাইলস লাগিয়ে দিয়েছিল। আজকে একটু রাগ দেখিয়েছি, মানে আমার এত খারাপ লাগছিল যে আমার বাথরুমটা তো হয়েছে ভুল, বাথরুমের টাইলস লাগানো ভুল হয়েছে, আমার সেখানে খুব খারাপ লেগেছিল যে একটা টাইলস নিখুঁত কাজ হবে। কাজ কিন্তু ওরা খুব ভালো করে, কাজে কোনো রকম ওদের ইয়ে নেই। আমাদের বললামই তো, আমাদের এখানকার মানে আমাদের গোটা গ্রামের যদি সেরা মিস্ত্রি বলো টাইলসের, তাহলে ওরাই খুব ভালো কাজ করে। কিন্তু কি বলতো, কিছু কাজ করার আগে যে জিজ্ঞাসা করে কাজ করতে হয়, সেটা ওরা করতে চায় না বা করে না, যার জন্য এই ভুলগুলো হয়। আর জিজ্ঞাসা করলেও সেরকমভাবে করে না। ভেতরের টাইলসটা যে লাগিয়েছে বাথরুমের, ওটা আমার বরেরও দোষ আছে, শুধু ওদের দোষ না। তাই জন্য আমি ওই ব্যাপারটা খুব একটা ভালোভাবে ঠিক আছে চলো। কিন্তু বাইরে যে টাইলসগুলো লাগিয়েছে, আমি একটা গোল্ডেন মতো টাইলস পছন্দ করেছি, তোমরা দেখেছো, সেটার নিচে সেটা পুরোটাই গোল্ডেন কালারের টাইলসটা লাগানোর কথা। এবার কি করেছে, ফ্লোরের জন্য যে টাইলস এনেছি সেটা ওরা নিচে লাগিয়ে স্টার্ট করে আয়ুষের বাবাকে তারপরে ডাকছে, বলছে যে দেখো কেমন লাগছে। আয়ুষের বাবা তো বলে এই তো আজকে তো রাগ হবে। আমি কিন্তু সহজে রাগ হই না, ঠিক আছে, রাগ হইও না, দেখাইও না। আজকে একটু রাগ হয়েছি, বলেছি কেন তুমি না জিজ্ঞেস করে লাগিয়েছো। আর সব থেকে বেশি বেশি বলেছি আয়ুষের বাবাকে, যে তুমি দেখো না হ্যান ত্যান, আমি তো ব্যস্ত থাকি। তো মানে কি বলবো, একটু না বললেও হয় না, বুঝতে পারলে। এখন যেমন এই কথাটা বলার পর এখন যা কাজ করবে জিজ্ঞাসা করেই করবে। খালি ওনার ক্ষেত্রে না, আজকে একটা ডায়লগ বলতে চাই তোমাদের সামনে, ডায়লগই বলতে পারো। হ্যাঁ, চাণক্যর ডায়লগ, মানে চাণক্য বলে গেছেন, গাছ বাগানে আর কি, সব থেকে সোজা গাছটা আগে কাটা পড়ে, বুঝতে পারলে। তো এরকম হয়েছে ব্যাপার। এই কথাটা শুধুমাত্র আমার মিস্ত্রির জন্য নয়, মিস্ত্রির জন্য এই কথাটা ফলে না। তারপর আমার মনে হলো যে আজকে যে আমি একটুখানি প্রতিবাদ করেছি, এটা আমার সবসময় করতে হবে, সে ঘরে হোক বাইরে হোক প্লাস ইউটিউবে হোক। এই প্রতিবাদটা না করলে না, ওই যে সোজা গাছ বলে মানুষ কেটে ফেলে দিয়ে আমাকে চলে যাবে, ঠিক আছে। এটার সাথে মিস্ত্রিদের কোনো লেনাদেনা নেই, জাস্ট আমার মনে পড়লো তাই আমি বললাম। মিস্ত্রি দাদারা কাজ করে ভালো, আমি তো বললামই, কেউ কমেন্ট করে যেও না যে ওদেরকে বলেছে। এই কথাটা আমার মাইন্ড আসলো যে আমি একটু প্রতিবাদ অন্তত করলাম তার জন্য। তো ওরা বলেছে ঠিক আছে, আমরা ওই টাইলসগুলো পরে খুলে দিয়ে চলে গেছে ওরা। তো তারপরে আমি ঘরে এসে ভাবি, ঠিক আমার বর যেটা বলে যে বাগানের সব থেকে সোজা গাছটা আগে কাটা পড়ে, আর যেটা তেরা গাছ সেটা কিন্তু কাটা পড়ে না। তো এরকমটা হয়েছে ব্যাপার। সেন্টারে যাই, সেন্টারে গিয়েও ইউটিউবে ভিডিও করি বলে আমাকে মানুষ অপমান করে। এই জিনিসগুলো মানে সব যখন দেখবে প্রতিবাদ করেছি যেহেতু, আজ সব কথাগুলো আমার মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছে আর কি, যে এই প্রতিবাদটা আমাকে সেন্টারেও করা উচিত ছিল। সেন্টারে আমি ইউটিউবে ভিডিও করি বলে কি বলে, আমার সবার সামনে আমাকে নিচু দেখায়। ছেলেকে ইঞ্জেকশন দিতে যাই, সেখানেও যা তা বলে অপমান করে, ঠিক আছে। আজকেও গেছিলাম, হ্যাঁ, সেখানেও আমাকে যা তা বলে অপমান করে। মানে
কি বলবো আর, আমি সেন্টারে যেতে পারিনি। একটা ভ্যাকসিনের ডেট ছিল, সেই ডেটে আয়ুষ খুব অসুস্থ ছিল, তো এবার ছেলেকে রেখে তো আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, তাই যেতে পারিনি। তো তারপরে ওই ডেটটাই আমাকে আজকে আবার দেয়। তো তোমাদের ওই ইয়েতে যাওয়ার ভিডিওটা আমি শেয়ার করিনি আর কি। তো তোমাদের আর সেন্টার যাওয়ার ভিডিও কিন্তু আমি শেয়ার করিনি। তো এত খারাপ লেগেছে যে আমি কোনো প্রতিবাদ করতে পারলাম না। এত মানুষের সামনে আমাকে অপমান করলো, সেই ডে 1 থেকে, প্রেগনেন্সি থেকে আমাকে অপমান করে যাচ্ছে যে ইউটিউবে কে কারা ভিডিও বানায়, সব দেখায়, হাগামুতাও দেখায় এরা। হ্যাঁ, সবার সামনে আমাকে অপমান করেছে। একটা ইউটিউবার হয়ে গ্রামের, যাই হোক, সবাই সম্মান করে আমাকে, ঠিক 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 ব্লগার হিসেবে, যে আমার কাছে কিছুই ছিল না, সেখানে আমি কেন, আমি আর আমার বর মিলে, দুজনে মিলে এত কিছু করছি, সেখানে আমার গ্রামের সবাই সম্মান করে, আমাদের বাড়িতেও সবাই সম্মান করে আমাদের, মানে যারা করার আর কি। খুশ কান্না করছে, নিয়ে আসো পিসি, নিয়ে আসো। তো যাই হোক, এই যে একটুখানি প্রতিবাদ করেছি, কেন তুমি টাইলসটা নিচেরটা লাগালে আমাকে না বলে, বা আমাদের কাউকে না বলে, এটাই আমি বলেছি। তো ভালো লাগলো যে না, একটু প্রতিবাদ করতেই হবে, না হলে ওই যে সবার মতন সোজা গাছের মতো আমিও কাটা পড়ে যাব, এই হচ্ছে ব্যাপার। তো চলো, অপমানগুলো সহ্য করে চুপচাপ থাকি। দেখো, মানে হয়তো পুঁথিগত যোগ্যতা আমার সেরকম নেই, তবে ভেতরে মা বাবার থেকে যে শিক্ষাটা পেয়েছি, সেই শিক্ষাটা অন্তত আছে আমার কাছে। হ্যাঁ, আমাকে বলছে এতটা এডুকেটেড হয়েও ছেলের ইঞ্জেকশন দিতে হয় সেটা ভালো করে জানো না। ওই মহিলা সবার সামনে চেঁচামেচি করে, সবার সামনে, সবার সাথে মানে বাজে বিহেভ করে সেন্টারে, প্রত্যেকটা, কি বলবো, বেশি বলাও যাবে না, যদি আবার কিছু বলে, আমার ব্লগ যদিও বা দেখে, তো মানে প্রত্যেকটা গরিব গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করে। আমার সাথে তো আজকে করেছে, আরও যারা ছিল ওখানে, যত গরিব, একটু লেট হলে, একটু এদিক সেদিক হলে একদম যা নয় তা শুনিয়ে দেয়। তো অনেকদিন সহ্য করেছে, আজকে আমার বর বললো তোমার বলা উচিত ছিল, তো আমি বলিনি সেরকম কিছু, বলিনি। তার অনেক কারণ আছে, এত মানুষের সামনে। তা আমাকে বলো তুমি এতটা এডুকেটেড হয়েও, আমাকে বলে এডুকেটেড, যা জানে তো না কিছুই। তো যাই হোক, যেভাবে ঘোরাফেরা করি মানুষ আমাকে এডুকেটেডই ভাবে। তো তোমরা জানো আমি কতদূর পড়াশোনা কি করেছি না করেছি। তো উনি একজন এডুকেটেড পার্সন হয়ে মানুষের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা উনি জানেন না। তো এটাই হচ্ছে ওনার শিক্ষা, ওনার আর আমার পার্থক্য। এত এডুকেটেড হয়েও একটা সেন্টারে চাকরি করে, আর আমি চাকরি টাকরি কিছু করি না। কি বাবা, আয় আয়, কি হয়েছে এত কান্দে খালি কান্দে। তো চলো, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি আগামীকাল আর একটা ভিডিও। বাথরুমে লাগাবো বলে একটা এত বড় পার্সেল এসেছে, কি বলবো তোমাদের, কি হতে পারে বলো তো? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, অনেক বড় পার্সেল। তো চলো, নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো যে কি এসেছে। আজকের জন্য টাটা।